আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান। বাংলাদেশ সীমান্ত পাহারায় সাপ ও কুমির ব্যবহার করবে ভারত। সরকার বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে অর্থমন্ত্রী। জনগণের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে না সরকার, জামায়াত আমির। গাড়িতে 30% জ্বালানি কম নেবেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মহাখালীতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিল পার্থর লোকজন, ফয়েজ আহমদ তৈয়ব। খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত, পানি সম্পদ মন্ত্রী। সিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত 3। মির্জা আব্বাসকে সিসিউ থেকে কেবিনে স্থানান্তর। চুয়াডাঙ্গায় তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই, রাস্তায় গলছে পিচ। গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী দোকান কর্মীকে পিটিয়ে হত্যা। ইরানে অননুমোদিত হামলা বন্ধ না হলে অন্তহীন সমস্যার সৃষ্টি হবে, চীন। পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাত 8:30টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ এমন একটি পরিকল্পনা করছে যা সমালোচনার সৃষ্টি করেছে। সীমান্তের 175 কিলোমিটার নদী ও জলাভূমিতে সাধারণ কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব না হওয়ায় ভারতীয় বাহিনী ভাবছে সেখানে সাপ ও কুমির মোতায়েনের কথা। বাংলাদেশ সীমান্তের মোট 4096.7 কিলোমিটারের মধ্যে প্রায় 3240 কিলোমিটারে কাঁটাতারের বেড়া আছে। বাকি 850 কিলোমিটারের মধ্যে সেই 175 কিলোমিটার এমন এলাকা যেখানে নদী ও জলাভূমির কারণে বেড়া দেওয়া দায়সাধ্য নয়। বিএসএফ সূত্র জানিয়েছে, জনবল সংকট এবং শারীরিক অযোগ্যতা মোকাবেলায় তারা প্রকৃতিকে সাহায্যকারী সেনা হিসেবে ব্যবহার করতে চাইছে। বাহিনীর এই পরিকল্পনাকে তারা প্রতিরোধমূলক বললেও এর সিদ্ধান্ত হাস্যরস ও সমালোচনার সৃষ্টি করেছে। এমন পরিকল্পনার সাথে যদিও যুক্তরাষ্ট্রের এলিগেটর আলকাটারাজ উদাহরণ তুলনা করা হচ্ছে, যেখানে বন্দীদের পালানো রোধ করতে কুমির ব্যবহার করা হয়। সরকার ধীরে ধীরে ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুক্রবার 3রা এপ্রিল চট্টগ্রামের আনোয়ার কোরিয়ান ইপিজেটের ইয়াং ওয়ান কর্পোরেশনের মিলনায়তনে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মাঝে স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেল সংকট প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানি বৈশ্বিক বাজারে যে প্রভাব পড়েছে তা মোকাবেলায় সরকার সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, কোরিয়ান শিল্প গোষ্ঠী ইয়াং ওয়াং কর্পোরেশন শুধু শিল্প খাতে নয়, শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিষ্ঠানটির এই উদ্যোগ প্রশংসনীয়। সরকার জনগণের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশের 70% মানুষের মতামতকে প্রাধান্য না দিয়ে সরকার জনবিরোধী অবস্থান নিয়েছে। অন্যদিকে বিএনপি জনগণের কাছে দেওয়া ওয়াদা বরখেলাপ করে সংকট তৈরি করছে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জামাতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান দেশের বর্তমান জ্বালানি সংকট, শিক্ষা ব্যবস্থা এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন। স্কুল বন্ধ করে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে জামাত আমির বলেন, এটি সরকারের নির্বুদ্ধিতার পরিচয়। শিশুরা এমনিতেই ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে, অনলাইন ক্লাসের নামে তাদের হাতে ডিভাইস ধরিয়ে দিলে এই আসক্তি আরো বাড়বে। তিনি অবিলম্বে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সচল করার দাবি জানান। সরকারের ব্যয় সংকোচন নীতির আওতায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভার সদস্য ও প্রতিমন্ত্রীরা। সর্বশেষ নীতি অনুযায়ী মন্ত্রী প্রতিমন্ত্রীদের সরকারি যানবাহনের জ্বালানি বরাদ্দ কমানো হবে 30%।
জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ব্যয় কমাতে মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত হয়। শুক্রবার বৈঠকের সিদ্ধান্তের বিস্তারিত জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার রাতের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দ করা জ্বালানির ব্যবহার 30% কমাতে হবে। এই তালিকা থেকে বাদ যাবেন না প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও। এছাড়া সরকারি কার্যালয়ে সব ধরনের জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার 30% কমানোর সিদ্ধান্ত হয়েছে। ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থর লোকজন রাজধানীর মহাখালীর TNT কলোনিতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি। ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লিখেছেন, মহাখালীর TNT কলোনিতে বিপুল পরিমাণ সরকারি জমি বেদখল অবস্থায় আছে। এখানে অবৈধ স্থাপনা তুলে বস্তি করে ভাড়া বাণিজ্য চলে। এই দখল বাণিজ্য করাইল বস্তি পর্যন্ত বিস্তৃত। উচ্ছেদ করতে গেলে আন্দালিফ পার্থ লোকজন বাধা দিয়েছেন। ঠিকই শুনেছেন, ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থ। উনি এই আসন থেকে তখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL সাবেক ব্যবস্থাপনা পরিচালক সহ একাধিক কর্মকর্তাকে জমি উদ্ধারে সরাসরি নিষেধ করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন ফয়েজ আহমদ। পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি একটি বিপ্লব ছিল। এই বিপ্লবটা সমাপ্ত হয়নি। বিপ্লবটি যদি প্রেসিডেন্ট জিয়ার চিন্তা ধারণা, দূরদর্শিতার আলোকে সমাপ্ত হতো, তাহলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার হামসাদি ইউনিয়নের কাফিলাতলি বাজার এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে কাফিলাতলি বাজার থেকে হামসাদি এলাকায় 12.6 কিলোমিটার সি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের খাল খনন বিপ্লবটি বাধাগ্রস্ত হয়েছে। চর্চা নেই, এখন চর্চা শুরু হয়েছে। তার মানে অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে এদেশে সমাপ্ত হবে। সিরাজগঞ্জের নলকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 10 জন। শুক্রবার সকাল 11:30টার দিকে যমুনা সেতুর পশ্চিম পার মহাসড়কের নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রোড ডিভাইডারের মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো 1 জনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত আরো 10 জন আহত হয়েছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার ভোরে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট CCU থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন। চলতি বছরের 11 মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য 15 মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। চুয়াডাঙ্গায় গরম যেন আগে ভাগেই তার দাপট দেখাতে শুরু করেছে। মৌসুম পুরোপুরি শুরু না হতেই তাপমাত্রা ছুঁই 40 ডিগ্রির। সে সাথে জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গত 3 দিনের ব্যবধানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস। 31 মার্চ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 32 ডিগ্রি সেলসিয়াস। বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয় 36.3 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 38.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 54%। সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ এবং সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানা গেছে। মন্ত্রিসভা বৈঠক নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সরকারের পরিচালন ব্যয় কমাতে বৃহস্পতিবার মন্ত্রিসভার 4র্থ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের পরিচালন ব্যয় কমাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ প্রদান এবং সরকারি অর্থায়নে সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি এক নারী দোকান কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে ফ্লোরিডা স্টেটের ফোর্ট মায়ার্স সিটিতে এ ঘটনা ঘটে বলে দোকানটির মালিক প্রবাসী আরিফ আহমেদ আশরাফ জানিয়েছেন। নিহত নীলুফার ইয়াসমিন ফোর্ট মায়ার্সে ডিএনডি কনভেনিয়েন্স স্টোরের কর্মচারী ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুরের সদরের কুশাখালী ইউনিয়নে। তিনি কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মানিকের বোন। হত্যাকাণ্ডের পর দেশটির পুলিশ রবার্ট জোয়াসিন নামের একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। নীলুফারের উপর আক্রমণের একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় এক ব্যক্তি হাতুড়ি দিয়ে দোকানের বাইরে পার্ক করা একটি কালো গাড়ির কাচ ভাঙচুর করছেন। পরে দোকান থেকে নীলুফার ইয়াসমিন বের হলে তাকেও আঘাত করেন সেই ব্যক্তি। এতে নীলুফার মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী নীলুফারের মাথায় কয়েকবার আঘাত করে সেখান থেকে পালিয়ে যান। মধ্যপ্রাচ্যে অননুমোদিত সামরিক অভিযান সমর্থন না করার আহ্বান জানিয়েছেন চীন। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি সতর্ক করে বলেন, চলমান সংঘাত অব্যাহত থাকলে তা অন্তহীন সমস্যার সৃষ্টি করতে পারে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এর সঙ্গে ফোনালাপে ওয়াং ই বলেন, যুদ্ধ বন্ধ না হলে হরমুজ প্রণালী অস্থিতিশীলই থাকবে। ওয়াং বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধবিরতিতে মনোযোগ দেওয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পদক্ষেপ যেন সংঘাতকে আরো উস্কে না দেয় এবং অননুমোদিত সামরিক অভিযানকে বৈধতা না দেয়। অন্যথায় তা অন্তহীন সমস্যার সৃষ্টি করবে, যা সবচেয়ে বড় ভুক্তভোগী হবে ছোট ও মাঝারি দেশগুলো। ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তৈরি হয়েছে জ্বালানি সংকট, যার বড় প্রভাব পড়েছে পাকিস্তানে। দেশটিতে ঘোষণা দিয়ে কয়েক ঘন্টার মধ্যে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে, যার ব্যাপক প্রভাব সাধারণ মানুষের উপর পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে রাজধানী ইসলামাবাদে আগামী 30 দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি করে দিয়েছে পাকিস্তান সরকার। শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি মাইক্রো ব্লগিং সাইটে এক্সে এ ব্যাপারে বলেছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশনায় আগামী 30 দিনের জন্য ইসলামাবাদের সব গণপরিবহনের ভাড়া ফ্রি থাকবে, যা শনিবার থেকে কার্যকর হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় 350 মিলিয়ন রুপি ব্যয় বহন করবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।